প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং কি সুস্থ রয়েছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটা কি এখন আমাদেরই কাম্য। আর কি করবে, আমাদের সাথে এভাবে কি করবে, অনলাইনে যুক্ত থেকে ক্লাসগুলো মন দিয়ে করবে, এটা আমরা চাচ্ছি। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লাসগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক ইজি। চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, তাই না? এই অধ্যায়ে আমরা অনেক কিছু পড়েছি না? কি কি পড়েছি বলো তো? একটি আদর্শ উদ্ভিদের কি, হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এরপর কি পড়েছিলাম? একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ, মূলের প্রকারভেদ, কাজ, তারপরে কি মূলের কাজসমূহ, কাণ্ডের বিভিন্ন অংশ, কাণ্ডের শ্রেণীকরণ, তাই না, কাণ্ডের কাজ। এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসগুলোতে করেছিলাম। আশা করছি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। এরপর দেখো, আজ আমি তোমাদের একটি পাতার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো। পার্ট 8 দেখো, পার্ট 8 একটি পাতার বিভিন্ন অংশ। তো দেখো, কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা। এই ধরনের পাতাগুলো সাধারণত এই ধরনের হয়। পাতা সাধারণত চ্যাপ্টা হয় এবং কি হয়, সবুজ বর্ণের হয়। সবুজটা কেন হয় এটা আমরা জানি, ক্লোরোফিল থাকে, তাই না? সেজন্যই পাতার রং সবুজ হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদের পাতার ন্যায় কি রয়েছে, অঙ্গ রয়েছে। ওকে, মসের পাতা প্রকৃত পাতা। আদর্শ পাতায় পত্রমূল থাকে, বৃন্ত থাকে এবং কি ফলক, এই তিনটি অংশ থাকে, যেমন কি আম, জবা ইত্যাদি। তাহলে দেখো, পাতার কয়টি অংশ পেলাম? তিনটি অংশ পেলাম। ওকে, পত্রমূল, বৃন্ত বা বোটা এবং কি পত্র ফলক। তাহলে দেখো, একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে এর তিনটি অংশ দেখা যাবে, যেমন কি পত্রমূল, বৃন্ত বা বোটা এবং পত্রফলক। দেখো, পত্রমূল কোনটাকে দেখানো হয়েছে, এই অংশটা হলো পত্রমূল। দেখো কি বলেছে, পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। দেখো, এই অংশটি দিয়ে পাতা কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পত্রগুলোর পাশ দিয়ে কি হয়, ছোট পত্র সদৃশ অংশ দেখা যায়। এই ধরনের একটা অংশ দেখা যায়। ওকে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে উপপত্র বলা হয়। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি, অংশগুলোকে কি বলা হয়, উপপত্র। পত্র সদৃশ অংশ যেটাকে কি বলা হয়, উপপত্র বলা হয়। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। এরপর দেখো, বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। তাহলে বৃন্ত কোনটি বলো তো শিক্ষার্থীরা? এই যে দণ্ডাকার অংশটি দেখা যাচ্ছে, তাই না, এই অংশটাই হলো বৃন্ত বা বোটা। আমরা সচরাচর এটাকে মনে করে থাকি, কিন্তু আসলে এটা না। ঠিক আছে, এটা হলো পত্রমূল, যেটা কি কাণ্ড বা শাখা প্রশাখার সাথে পত্রটা যুক্ত থাকে, সেটাই হলো পত্রমূল। আর বৃন্ত বা বোটা কি, দণ্ডাকার যে অংশটা রয়েছে মাঝখানে, সেটাই হলো বৃন্ত বা বোটা। আর পাশ দিয়ে পত্র সদৃশ যে অংশগুলো দেখা যায়, সেটা হলো কি, উপপত্র। ওকে, এবার দেখো, পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্র, মূল ও ফলককে যুক্ত করে। এই পত্র, মূল ও ফলককে কে যুক্ত করছে? বৃন্ত বা বোটা। এই অংশটা এই দুটো অংশকে যুক্ত করছে। ওকে, তাহলে দেখো, শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়, আবার শিয়ালকাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে। বৃন্ত বা বোটা পত্র ফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। তাহলে এই অংশটি পাতাকে এমনভাবে ধরে রাখে যাতে সূর্যের আলো সরাসরি পাতায় গিয়ে পড়ে। ওকে, সূর্যের আলো পেতে পারে। এছাড়া কি কাণ্ড আর ফলকের মধ্যে কি থাকে, পানি, খনিজ লবণ এবং কি তৈরি খাদ্যের আদান প্রদান করা কি এর কাজ। তাহলে কাণ্ড এবং এই ফলকের মধ্যে কি, পানি, খনিজ লবণ এবং কি তৈরি খাদ্যের আদান প্রদান করা এই বৃন্ত বা বোটার
তাহলে আমরা একটা কাজও পেয়ে গেলাম, তাই না? এরপর দেখো পত্রফলক, এই যে পত্রফলক দেখো, পত্রবিন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি হলো পত্রফলক। তাহলে এই সবুজ অংশটি হলো, এই পুরো অংশটি সবুজ অংশটি হলো কি পত্র, ঠিক আছে? পত্রবিন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি হলো পত্রফলক। বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি হল কি মধ্য শিরা, ঠিক আছে? বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটা হলো মধ্যশিরা। তাহলে মধ্যশিরা কি? এই পুরো মাঝখানের মোটা শিরাটা হলো মধ্যশিরা, ঠিক আছে? এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা, এখান থেকে শিরা উপশিরাগুলো মাঝখানে দেখা অনেকগুলো শিরা উপশিরা দেখা যাচ্ছে, এখান থেকে অনেকগুলো উৎপন্ন হয়, ঠিক আছে? শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে কি বলা হয়? পত্র কিনারা বলা হয়। তাহলে এই ধরনের কিনারা থেকে এগুলোকে আবার কি বলা হয়? পত্র কিনারা। এবার দেখো, তাহলে আমরা পেলাম পত্রমূল। পত্রমূল কি বলো? পাতার এই অংশটি কাণ্ড এবং কি করে কাণ্ড বা শাখা প্রশাখা গায়ে যুক্ত থাকে, তাই না? পত্রমূল। কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে কি হয়? ছোট পত্র সদৃশ্য অংশ বের হয়, এগুলোকে কি বলা হয়? উপপত্র বলা হয়। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। সচরাচর কোথায় দেখা যায়? মটর গাছের পত্রমূলে। বৃন্ত বা বোটা কোনটা? এই মাঝখানের অংশটা হলো পত্রফলক এবং পত্রমূলের মাঝখানে সরু লম্বা অংশটি হলো বৃন্ত বা বোটা। এটা কি করে? পত্রফলক এবং কে পত্রমূলকে সংযুক্ত করে। দেখো, বৃন্ত বা বোটা পত্রমূল ও ফলকে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়। আবার শিয়ালকাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। তাহলে শিয়ালকাটা উদ্ভিদের পাতায় কি কোনো বোটা থাকে না, এই ধরনের মাঝখানে অংশটা থাকে না। বৃন্ত বা বোটা পত্র ফলকে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কি হয়? কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করা হলো এর কাজ। পত্রফলক, পত্রবৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি হলো পত্রফলক। এই যে সবুজ অংশটি, এটা হলো পত্রফলক। বৃন্ত শীর্ষ হচ্ছে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি হলো মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে আবার কি হয়? শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে আবার কি বলা হয়? পত্র কিনারা বলা হয়। এই জন্য কিনারাকে আবার কি বলা হয়? পত্র কিনারা বলা হয়। এবার দেখো পাতার সাধারণ কাজটা কি। একটি পাতার সাধারণ কাজগুলো নিচে দেওয়া হলে দেখো, খাদ্য তৈরি করা হলো পাতার প্রধান কাজ। তাহলে আমরা জানি যে এটা আমরা এমনিতেও জানি, তাই না? ছোট ক্লাসে আমরা পড়েছি পাতায় খাদ্য উৎপন্ন হয়, তাই না? তার মানে কি খাদ্য উৎপন্ন করা হলো পাতার প্রধান কাজ। তাহলে খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ, এবং সেটা কিভাবে হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। খ দেখো, গ্যাসের আদান প্রদান করে একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বের করে, ঠিক আছে? আবার খাদ্য তৈরির জন্য কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে। আমরা এটা জানি, খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি করে? অক্সিজেন কি করে? বের করে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গ দেখো, উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। উদ্ভিদ কি করে? প্রয়োজন, তার যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পানি সে গ্রহণ করে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। তাহলে অতিরিক্ত পানি যেটা গ্রহণ করে সেটা কি করে? এই পাতার মাধ্যমে সে বাষ্পাকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, ঠিক আছে? দেখো পত্রের প্রকার। একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখলে বোঝা যাবে যে আম পাতার ফলকটি কি? অখণ্ডিত, ঠিক আছে? কিন্তু তেঁতুল পাতাটির ফলক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। তেঁতুল পাতায় দেখা যায় অনেকগুলো ছোট ছোট পাতা থাকে একটা দণ্ডে, তাই না? পত্র ফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কি সরলপত্র এবং যৌগিক পত্র। সরলপত্র কি হয়? দেখো, সরলপত্রে বৃন্তের উপর একটি মাত্র পত্রফলক থাকে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা কি সরলপত্র। একটি সরলপত্রের কিনারা অখণ্ডিত ও অসম্পূর্ণভাবে কি হয়? খণ্ডিত থাকে। যৌগিক পত্র, দেখো
গোলাপ, নিম, যে দেখা যাচ্ছে দেখো, গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করলে দেখা যাবে যে প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে। দেখো অনেকগুলো ছোট ছোট ফলক দেখা যায়। এরা অনুফলক। যৌগিক পত্রের ফলকটি কি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। এদেরকে কি আলাদা কি হয়, ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয়, মাঝখান দিয়ে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো কি হয়, পরস্পর থেকে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রেকিস বা অক্ষ বলে। দেখো আলাদা আলাদা পত্রগুলো, তাই না? বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো পক্ষল যৌগিক পত্র আর একটা হলো কি করতলাকার যৌগিক পত্র। এখানে দেখো বিভিন্ন ধরনের করতলাকার মানে হাতের করের মতো যৌগিক পত্র দেখা যাচ্ছে, আর এটা হলো পক্ষল যৌগিক পত্র। দেখো এরপর দেখো মানব জীবনে কি আছে? মূল, কাণ্ড এবং পাতার প্রয়োজন। আমরা উদ্ভিদের উপর নানাভাবে কি করি? নির্ভর করি। খাদ্য বলো, পোশাক বলো, ঘরবাড়ি তৈরির উপকরণ, ঔষধ ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে কি করি? গ্রহণ করে থাকি বা পেয়ে থাকি। প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদিও পরোক্ষভাবে উদ্ভিদেরই অবদান। এই যে প্রাণী থেকে আমরা বিভিন্ন দ্রব্যাদি পাচ্ছি, তাই না? এটা কি পরোক্ষভাবে উদ্ভিদেরই অবদান, তাই না? এই যে গরু থেকে আমরা দুধ পাচ্ছি, কিভাবে পাচ্ছি বলো তো? উদ্ভিদ, গরু কি করে? ঘাসটা খাচ্ছে, তাই না? এরপর তার কি হয়? হ্যাঁ, দুধ উৎপন্ন হয়, সেই দুধটা আমরা গ্রহণ করছি। তাহলে প্রাণী থেকে যে আমরা খাবারটা পাচ্ছি সেটা কি পরোক্ষভাবে আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, তাই না? দেখো এখানে মূলের ব্যবহার। মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় সবজি। শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে কি হয়? আবার দামি ঔষধ তৈরি হয়। তাহলে কি মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল কি হয়? উপাদেয় সবজি। এগুলো কি অনেক উপাদেয়, তাই না? মূলা, গাজর এগুলো আমরা অনেক মজা করে সবজি রান্না করে খাই, তাই না? এরপর দেখো কাণ্ডের ব্যবহার। বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন কি গোলালু, আদা, পুঁই, ডাঁটা, কচু বা ওলকচুর কাণ্ড আমরা সবজি হিসেবে গ্রহণ করি। খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া রস উপাদেয় পানীয়। তাহলে কি আমরা খেজুর যে আখের কাণ্ড থেকে যে রসটা পাই সেটা আমরা আমাদের কি একটি উপাদেয় পানীয়। বড় বড় কাণ্ড থেকে আমরা কি করি? আবার বাড়ি ঘর, আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি। পাট বা সনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। ঠিক আছে, পাট থেকে কি হয়? তাহলে আমরা জানি দড়ি হয়, ছালা হয়, তাই না? বা বস্তা, কাপড় ইত্যাদিও বর্তমানে কাপড়ও তৈরির উপকরণ পাওয়া যায়। দেখো পাতার ব্যবহার। উদ্ভিদের যে পাতা তার ব্যবহারটা দেখো। লাউ গাছ, লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং, পাট শাক ও কলমি শাক ছাড়াও আরো নানা ধরনের শাক আমরা প্রতিদিন কি করি? খাদ্য হিসেবে গ্রহণ করি। এগুলো কি আমরা শাক হিসেবে খাই না? হ্যাঁ, প্রতিদিন আমরা খাদ্য হিসেবে আমাদের খাদ্যের তালিকায় শাক হিসেবে গ্রহণ করি। কলা, তাল ও আনারস গাছের পাতা থেকে কি হয়? আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি হয়। ঠিক আছে, তাল পাতা ও গোল পাতার ছাউনি দেয়া ঘর, এটা আগে দেখা যেত তাল পাতা এবং গোল পাতা দিয়ে ছাউনি দেওয়া হতো, ঘরের উপরে চালা দেওয়া হতো। বর্তমানে এটা দেখা যায় না। তামাক পাতা থেকে কি হয়? বিড়ি, সিগারেট প্রস্তুত হয়, যা স্বাস্থ্যের জন্য আমরা জানি তো না, ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক। তাহলে যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। খেজুর পাতা দিয়ে আবার কি হয়? সুন্দর পাটি তৈরি হয়। খেজুর পাতা দিয়ে কি হয়? সুন্দর পাটি তৈরি হয়। তালপাতার পাখা তোমরা অনেকেই ব্যবহার করে থাকবে, যেমন কি বাসক, নিশিন্দা, কুরচি, থানকুনি, গাদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ঔষধ তৈরি হয়। একে আমরা বলি থানকুনি পাতা। এটা কি এখান থেকে মূল্যবান ঔষধ তৈরি হয়, তাই না? নিশিন্দা, কুরচি, গাদা ইত্যাদি গাছের পাতা থেকে কি হয়? মূল্যবান ঔষধ তৈরি করা হয়। তাহলে কোন পাতাটা খুব মারাত্মক? তামাক, যেটা দিয়ে কি করা হয়? বিড়ি বা সিগারেট তৈরি করা হয়। পর দেখো উদ্ভিদ প্রাণীর প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? উদ্ভিদ প্রাণীর প্রতি আমাদের আচরণটা বলো অনেক সহনশীল হওয়া উচিত, যেহেতু এখান থেকে আমরা কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক উপকার ভোগ করছি এবং আমাদের যাবতীয় কাজগুলো কি এবং খাদ্য গ্রহণ বলো, বেঁচে থাকা বলো, শৌখিনতা বলো, সবকিছু আমরা এদের উপরেই নির্ভর করি, তাই না? উদ্ভিদের উপর।
তাহলে দেখো উদ্ভিদ আমাদের অনেক উপকার করে, এই জন্য উদ্ভিদের বেশি বেশি যত্ন করা দরকার। অকারণে কখনো গাছ কাটবো না বা কাটবে না তোমরা, বা গাছের ডালও ভাঙবে না। তোমার আমার বলে কথা নেই, গাছ হলো কি আমাদের জাতীয় সম্পদ এবং পৃথিবীর জলবায়ু সংরক্ষণের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। মানে খরা বলো, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতেও গাছের যত্ন অতীব প্রয়োজন। এই যে আমাদের কি হয়, খরা হয়, অনাবৃষ্টি হয়, বৃষ্টি হয় না, তারপরে কি জলোচ্ছ্বাস হয় ইত্যাদি, এগুলো প্রাকৃতিক দুর্যোগগুলো ঠেকানোর জন্য গাছের ভূমিকা অনস্বীকার্য, বা গাছের ভূমিকা কি কখনোই কি ভোলার নয়, তাই না? অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। এসো আমরা অধিক গাছ লাগাই ও তার যত্ন নেই এবং অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করি। আমরা জানি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা জানি। পশু পাখির প্রতিও আমাদের কি হওয়া উচিত, সদয় হওয়া উচিত। গৃহপালিত পশু পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশু পাখিও আমাদের কি প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতির সম্পদ, এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশু পাখি কি করবো না, আমরা ধ্বংস করব না, অতিথি পাখি শিকার করব না, এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করা দরকার। তাহলে কি গাছের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কি করব, কাজ করে যাব এবং সবাইকে বলবো অকারণে আমরা গাছ কাটবো না এবং অকারণে গাছের ডালপালা ভেঙে ফেলবো না। ঠিক আছে, এটা মাথায় রাখবো, যেহেতু কি গাছের প্রতিটা অংশই আমাদের জীবনের জন্য অনেক বেশি বেশি উপকারী। এখন উদ্ভিদ থেকে আমরা অনেক বেশি উপকার ভোগ করে থাকি। ঠিক আছে, তাই আমরা গাছের কি করব, যত্ন করবো, বেশি বেশি গাছ লাগাবো এবং সবাই এই ব্যাপারে সচেষ্ট হবো, সবাইকে সচেতন করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই টপিক্সটা বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি এবং মোটামুটি তোমরা ধারণা নিতে পেরেছো। এই টপিক্সটা আমাদের শেষ। তোমরা খুঁটিনাটি বিষয়গুলো এখান থেকে জেনে নিবে এবং বেশি বেশি পড়ার চেষ্টা করবে। যত বেশি পড়বে তত বেশি জানতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদে থাকবে। বাই।